পর্ব ১৫০। শত্রুর সঙ্গে বন্ধুত্ব। শশাঙ্ক রায়চৌধুরী বললেন, রায়চৌধুরী পরিবারকে উন্নতির শিখরে নিয়ে যেতে চাইলে আমরা থেমে থাকলে চলবে না, না হলে শত্রুরা আমাদের বাড়িতে ঢুকে হামলা চালাবে। কিন্তু আমরা কিছুই করতে পারবো না। আজ না হয় কাল আমাদের পরিবার নিশ্চিহ্ন হয়ে যাবে। আপনারা কি এসব হতে দেবেন? কয়েকদিন আগে শশাঙ্ক রায়চৌধুরী শ্রী আদিনন্দ মহারাজের মন্দিরের সেবকের সঙ্গে দেখা করেছিলেন। আসলে ওনার থেকে পিলস নেওয়ার পরিকল্পনা ছিল শশাঙ্ক রায়চৌধুরীর, কিন্তু তিনি জানতে পারলেন যে গুরুজি বর্তমানে আর সেখানকার মেম্বার নন। তাছাড়া উনি সমস্ত পিলস সিংহরায় পরিবারকে দিয়ে দিয়েছেন। এটা শুনে শশাঙ্কবাবু খুব রেগে গিয়েছিলেন। ফলে তিনি গুরুজির সঙ্গে বাজে ব্যবহারও করে ফেলেছিলেন। সেই সময় এতগুলো পিল কিভাবে জোগাড় হবে সেই নিয়ে চিন্তায় ছিলেন তিনি। কিন্তু আজকে তিনি অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। শশাঙ্কবাবুকে এমন আত্মবিশ্বাসী দেখে সবাই ভাবছিল যে রায়চৌধুরী পরিবার নিশ্চয়ই পিলসের ব্যবস্থা করে নিয়েছে। এই ভেবেই পরিবারের সদস্যরা এক্সাইটেড হয়ে পড়েছিল। ওদের কাছে পিলস চলে এলে ওরা শক্তিশালী হয়ে উঠবে। নিজেদের শক্তি আর স্কিল বাড়াতে এই প্রথম কোনো ওষুধের সাহায্য নিতে চলেছে পরিবারের সদস্যরা। বাবা, তুমি সত্যি বলছো? পিলের কথা আন্দাজ করেই চমকে উঠল কণিকা। কণিকা এই ওষুধের ব্যাপারে বিশেষ কিছু জানতো না। পুরুষ আর মহিলার শক্তির মধ্যে কোনো ডিফারেন্স নেই। কোনো পুরুষ উন্নতি করলে একজন মহিলাও তা করতে পারে। এখন তো বহু ক্ষেত্রেই মহিলারা পুরুষদের থেকে অনেক এগিয়ে রয়েছে। এই কারণেই কণিকা খুব এক্সাইটেড হয়ে গেল। হ্যাঁ, আমি ঠিকই বলছি। দুনিয়া বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, আমাদেরকেও তো বদলাতে হবে। জেদ করে বসে থাকলে চলবে না, মাথা নাড়িয়ে বললেন শশাঙ্কবাবু। তারপর সবাইকে সাবধান করে দিয়ে বললেন, এই ব্যাপারে সকলকে মুখ বন্ধ রাখতে হবে। এসব কথা যদি বাইরে যায় তাহলে কিন্তু তোমাদেরকে আমার রুদ্র রূপ দেখতে হবে। এটা ভেবো না যে আমি তোমাদের ক্ষমা করে দেব। শক্তিশালী হতে গেলে পরিশ্রম করতে হবে। এমন অনেক পরিবার আছে যারা এখন পুরোপুরি ওই পিলসের উপর ডিপেন্ডেন্ট। ওদের পারফরমেন্সও খুব ভালো। ওরা পারলে আমরাও পারবো। ভবিষ্যতের কথা ভাবতে হবে যাতে আমাদের কেউ হারাতে না পারে। সেজন্য আমি সিংহরায় পরিবারের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নিয়েছি। এই কথা শুনে হলে উপস্থিত সকলেই চুপ করে গেল। সিংহরায় পরিবারের ব্যাপারে সবাই জানে এই পরিবারের ইমেজ ভালো নয়। বিভিন্ন ঘটনার সঙ্গে এই পরিবারের নাম জড়িয়ে আছে। শহরের বড় বড় গ্যাং এই পরিবারের শত্রু। বেলপাহাড়ি গ্যাং এদেরকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু সিংহরায় পরিবারের সঙ্গে হাত মেলালে রায়চৌধুরী পরিবারের উপরেও এই গ্যাংয়ের নজর পড়তে পারে। তখন কি রায়চৌধুরী পরিবারের ইমেজ ঠিক থাকবে? রায়চৌধুরী পরিবারও কি ওয়ান্টেডের লিস্টে চলে আসবে? এরকম অনেক কথাই চিন্তা করতে লাগলো পরিবারের সদস্যরা। দাদু, তুমি ঠিক করে ভেবে দেখেছো তো? তুমি কোন পরিবারের কথা বলছো সেটা জানো? এটি সিংহরায় পরিবার। এদের ট্র্যাক রেকর্ড জানো? অনেক ক্রাইমের সাথে এদের নাম জড়িয়ে রয়েছে। যদিও কোনো প্রমাণ নেই, কিন্তু সমাজে ওদের ইমেজ একদম ভালো নয়। এরকম পরিবারের সঙ্গে কি আমাদের হাত মেলানো উচিত হবে? আমরা সিংহরায়দের সঙ্গে হাত মেলালে ওদের কুকর্মের ভাগিদার হয়ে যাব। এটা রায়চৌধুরী পরিবারের নৈতিকতা বিরুদ্ধ কাজ হবে। এক এক করে রায়চৌধুরী পরিবারের প্রত্যেকে নিজেদের চিন্তার কথা জানালো। সিংহরায় পরিবারের সঙ্গে হাত মেলানোর প্রস্তাবে কেউ রাজি হচ্ছিল না। সকলেই ভয় পাচ্ছিল। তাই প্রত্যেকেই শশাঙ্কবাবুর সিদ্ধান্ত বদলাতে চাইছিল। খুব মন দিয়ে সকলের কথা শুনছিলেন শশাঙ্ক রায়চৌধুরী। তারপর একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন, আমি খুব ভালো করে জানি যে আমি সিংহরায় পরিবারের কথা বলছি। আমি জানি ওই পরিবার কেমন, কি কাজকর্ম করে, বাজারে ওদের কতটা বদনাম সেটাও জানি। আমার চুলে এমনি এমনি পাক ধরেনি। গত 50 বছর ধরে রায়চৌধুরী গ্রুপের বিজনেস আমি সামলেছি, তাই আমাকে শেখাতে এসো না। আমি অনেকদিন ধরে এই পরিবারের সদস্যদের চিনি। ওদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো না থাকার কারণ আছে। ওদের ট্যাকটিক্স আমার কোনো কালেই ভালো লাগে না। কিন্তু এখন আমরা নিরুপায়। ওদের সঙ্গে হাত না মেলালে আমরা পিল পাবো না। একমাত্র ওদের থেকেই আমরা পিল জোগাড় করতে পারি। এই মুহূর্তে এই পিল আমাদের জন্য খুবই জরুরি। মনে রেখো, শুধুমাত্র পিলের জন্যই সিংহরায় পরিবারের সঙ্গে আমরা হাত মেলাচ্ছি। ওরা কি কাজ করেছে, কি কাজ করতে চলেছে, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। অসহায় হয়ে কথাগুলো বললেন শশাঙ্ক রায়চৌধুরী। শশাঙ্কবাবুর কথা শেষ হতেই পরিবারের সকলেই মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কারণ শশাঙ্কবাবুর এই প্ল্যান ছাড়া রায়চৌধুরী পরিবারের কাছে আর কোনো উপায় ছিল না। কিন্তু সিংহরায় পরিবারের সঙ্গে হাত মেলালে শহরের অন্যান্য পরিবার, ব্যবসায়ী সকলেই তো জেনে যাবে। সকলে তো ছিছি করবে। ওদের মুখ কিভাবে বন্ধ করাবে রায়চৌধুরী পরিবার?
শশাঙ্কবাবুর প্ল্যানে সম্মতি জানিয়েও পরিবারের সকলে এসব কথা ভাবতে লাগলো। হঠাৎ করে কণিকা এগিয়ে এসে পরিবারের দুজন ইয়াং মেম্বারের দিকে তাকিয়ে বলল, ভদ্রতা জানো না নাকি? নিজের ঠাকুরদার মুখে মুখে তর্ক করছো, ওনাকে তোমরা ইনফ্লুয়েন্স করছো, সিদ্ধান্ত নিতে দিচ্ছ না। এই পরিবারের ইনচার্জকে তোমরা নাকি আমার বাবা? কণিকা ভবিষ্যতের ব্যাপারে ভাবছিল না। বর্তমানে ও যে কোনো উপায়ে শুধু পিলগুলো হাতে পেতে চাইছিল। অবশ্য এতেও ওর নিজের স্বার্থ লুকিয়ে রয়েছে। বহুদিন ধরেই কণিকা ইয়াং হওয়ার পিল খুঁজছিল, কিন্তু অনেক খুঁজেও সেই পিল পাওয়া যায়নি। কণিকা ভাবছিল সিংহরায় পরিবারের সঙ্গে হাত মেলালে ওই পিলের খোঁজ পাওয়া যাবে। তাতে যদি রায়চৌধুরী পরিবারের বদনাম বা ক্ষতিও হয়, তাতেও ওর কিছু যায় আসে না। পিল খেয়ে কণিকা আবার 20-21 বছরের যুবতীর মতো হয়ে যাবে, এই আশাতেই বুক বাঁধল সে। কণিকা একদম ঠিক কথা বলছে। আজকাল তো তোমরা বড়দের রেসপেক্ট করাও ভুলে গেছো। আমি বাবার কথায় সম্পূর্ণভাবে সহমত পোষণ করছি। ওনার ভিশন অনুসরণ করেই রায়চৌধুরী পরিবার উন্নতির শিখরে পৌঁছবে। একথা বলতে বলতে ধীরেনের মুখে হাসি ফুটে উঠল। আমিও বাবার সঙ্গে একমত। ঠাকুরদার সিদ্ধান্তে আমার কোনো অসুবিধা নেই। পরে কি হবে সেটা এখন ভেবে কি লাভ? এখন সকলে মিলে পরিবারকে শক্তিশালী আর মজবুত বানাতে হবে, কি তাই তো? ঠোঁট কামড়ে কথাটা বলল অর্ণব রায়চৌধুরী। অর্ণব প্রথম থেকে নীলকে নিজের আইডল বলে মানত, কিন্তু যেদিন নীল কুণাল লাহাকে নিয়ে এখানে এসেছিল, সেদিন থেকে নীলের প্রতি তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গিয়েছিল। সেদিনের ঘটনা এখনো ভুলতে পারেনি অর্ণব। তাই অর্ণব স্ট্রং হয়ে নীলের থেকে প্রতিশোধ নিতে চাইছিল। ওকেও সেসব যন্ত্রণা ফেরত দিতে চাইছিল যেগুলো ওই দিন নীল রায়চৌধুরী পরিবারকে দিয়েছিল। অর্ণবের পর পরিবারের বাকি সব পুরুষরাও এগিয়ে এসে শশাঙ্কর সিদ্ধান্তকে সাপোর্ট করল। সকলেই আমার সিদ্ধান্ত মেনে নিয়েছে দেখছি, কিন্তু একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে, এটা আমাদের পরিবারের ভিতরকার কথা। এ কথা যেন এই হলের বাইরে না যায়, না হলে আমাদের প্ল্যান কাজ করবে না, বড় বিপদ হয়ে যাবে। আমাদের মোটিভ একদম পরিষ্কার, লোকজন যেন আমাদের দিকে আঙুল তুলতে না পারে। এ কথা বলে হাত নাড়িয়ে সকলকে হল থেকে বেরিয়ে যাওয়ার জন্য ইশারা করলেন শশাঙ্কবাবু। পরিবারের সকলে হল থেকে বেরিয়ে যাওয়ার পর ফোনটা বের করে সিংহরায় পরিবারের হেড অব দ্য ফ্যামিলি নচিকেতা সিংহরায়কে ফোন করলেন শশাঙ্ক। কল কানেক্ট হওয়ার পরেই ওপার থেকে কোনো এক মহিলার গোঙানির আওয়াজ শুনতে পেলেন শশাঙ্কবাবু। যা শুনে উনি ঘামতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নিলেন শশাঙ্ক। তারপর নচিকেতাকে সম্বোধন করে নিজের পরিচয় জানালেন। ওপার থেকে গোঙানির আওয়াজটাও বন্ধ হয়ে গেল। তারপর ফোনের ওপার থেকে একটা ভারী কণ্ঠস্বর ভেসে এলো। শশাঙ্ক কথা বলছিস তাই তো? আমার রেপুটেশন তো দেখছি আকাশ ছুঁয়ে ফেলেছে। আমার পরিবার শক্তিশালী হয়েছে বলেই কি এই ট্রিটমেন্ট? সেটাই মনে হচ্ছে। যারা কোনোদিনও ফোন করেনি তারাও এখন নিজে থেকে ফোন করছে। অদ্ভুত সব ঘটনা ঘটছে। আমি তোর সঙ্গে দেখা করতে আগামীকাল কোচবিহার আসছি। যদিও নচিকেতা আর শশাঙ্ক একে অপরকে অনেক বছর ধরেই চিনতেন, কিন্তু ওনাদের দুজনের মধ্যে সামনাসামনি কখনো কথা হয়নি। কথা শেষ করার পর ফোনটা কেটে দিলেন নচিকেতা। স্টার হোটেলের সামনে নিজের গাড়িটা পার্ক করলো নীল। এরপর প্রতিভার সঙ্গে হোটেলের লবির দিকে হাঁটতে লাগলো। বিপুল দেখলো যে সময় মতো সকলেই পৌঁছে গেছে। এরপর ফ্রন্ট ডেস্কের দিকে হাঁটা লাগালো। দৃঢ় কণ্ঠে বলল, আপনাদের হোটেলের সব থেকে বড় রুমটা অ্যাভেলেবেল আছে? বিপুলকে নিয়ে মোট 70 জন ছিল। এত লোক মিলে পার্টি করতে গেলে হোটেলের সব থেকে বড় রুম নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। হ্যালো স্যার, হোটেলের রুলস অনুযায়ী সব থেকে বড় রুমটা ভিআইপিদের জন্য রাখা থাকে। আমি আপনার ভিআইপি মেম্বারশিপ কার্ডটা দেখতে পারি? শান্তভাবে বলল হোটেলের একজন মহিলা স্টাফ। বিপুলের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে অনেকেই এই হোটেলে আগেও এসেছে। হোটেলের স্টাফ তাদের দেখে চিনতেও পেরেছিল, কিন্তু রুল তো মানতেই হবে। বিপুল যে বড় রুমটা চাইছিল সেটা শুধুমাত্র স্পেশাল লোকজনের জন্যই অ্যালট করা হয়। যদি কোনো বড় ক্লায়েন্ট আসে তাহলে তাকে এই রুমটা দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কুশল। কুশলের কাছে টাকা আসা নিয়ে হলো কথা। সে ক্লায়েন্ট ভিআইপি হোক বা সাধারণ কেউ, কিন্তু কুশলের এই নির্দেশ না মেনেই বিপুলকে ভিআইপি কার্ড দেখানোর কথা বলল সেই স্টাফ। কুশলের দেওয়া ইনস্ট্রাকশন হয়তো মন দিয়ে ওরা শোনেনি, তাই এরকম কনফিউশন হচ্ছিল। এর জেরে সেই স্টাফ বিপুলকে হোটেলের এই রুলসের ব্যাপারে জানালো। ভিআইপি কার্ড দেখালেই একমাত্র বড়টা পাওয়া যাবে, সেটা পরিষ্কার করে বলল সে। এটা আবার কিরকম রুল? আমি টাকা দেব, তার বিনিময়ে আপনার হোটেলের সব থেকে বড় রুমটা ব্যবহার করব, এতে ভিআইপি মেম্বারশিপ কার্ডের প্রয়োজন পড়বে কেন? আমার কাছে এই হোটেলের কোনো মেম্বারশিপ কার্ড নেই। আমরা 70 জন আছি, আপনার থেকে শুধু একটা বড় রুম চাইছি।
পরিবর্তে যত টাকা ভাড়া দিতে হবে রাজি আছি, দৃঢ়ভাবে বলল বিপুল। সরি স্যার, আপনার কাছে ভিআইপি মেম্বারশিপ কার্ড না থাকলে আমরা আপনাকে ওই বড় রুমটা দিতে পারবো না, আমাকে ক্ষমা করবেন, গলা নিচু করে জবাব দিল স্টাফ। ঠিক আছে, তাহলে এখনই আমার মেম্বারশিপ কার্ডটা বানিয়ে দিন, বিরক্ত হয়ে ওই স্টাফকে বলল বিপুল। সরি স্যার, ভিআইপি মেম্বারশিপ কার্ডের জন্য আপনাকে হোটেলের মালিকের সঙ্গে দেখা করতে হবে, একমাত্র উনি পারমিশন দিলেই আপনাকে এই কার্ড ইস্যু করতে পারবো, কিন্তু এখন তো মালিক এখানে নেই, তাই আজ ভিআইপি কার্ড দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, কিন্তু আপনি চাইলে অর্ডিনারি মেম্বারশিপ কার্ড বানিয়ে নিতে পারেন, এর জন্য আপনাকে 2 লাখ টাকা জমা দিতে হবে, মুখে হাসি নিয়ে বিপুলকে বলল স্টাফ। মহিলার মুখ থেকে এই কথা শুনে সকলে অবাক হয়ে গেল। এটা আবার কিরকম রুল? স্টার হোটেলের ইম্পর্টেন্স সত্যি অনস্বীকার্য, কিন্তু এরকম রুলস কি মানা যায়? এই হোটেলের রুলস এরকম হলে দ্য NA হোটেলের রুলস কেমন হবে? কি বললেন? 2 লাখ টাকা? আপনি কি ইয়ার কি করছেন? আপনারা ডাকাতি করতে পারেন তো? এভাবে হোটেল খুলে মানুষকে লুটছেন? দরকার হলে কোনো ব্যাংকে ডাকাতি করুন না, এভাবে কাস্টমারদের লুটে নেওয়ার কোনো মানে হয় না। একথা বলে এই হোটেল থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল বিপুল। কলকাতা শহরে কি রেস্টুরেন্ট কম পড়েছে? এসব ভাবতে ভাবতে পিছন দিকে ঘুরে বিপুল দেখল ওর ক্লাসের মেয়েরা সোশ্যাল মিডিয়ায় রিলস বানানো শুরু করে দিয়েছে। কয়েকজন আবার লাইভে এসে বলছে, আজ আমি আমার বন্ধুদের সঙ্গে কলকাতার সব থেকে দামি ফাইন ডাইনিংয়ে ডিনার করতে এসেছি, স্টে টিউনড। এবার বিপুল কি করবে? বিপুল কি এবার নীলের শরণাপন্ন হবে? নীল কি নিজের কার্ডের খেলা দেখিয়ে বিপুলের সম্মান বাঁচিয়ে নেবে? তাহলে তো সবার সামনে নিজের আসল চেহারা দেখাতে হবে নীলকে। কি করবে নীল? রায়চৌধুরী পরিবার আর সিংহরায় পরিবারের মধ্যে সম্পর্কের পরিণতি কি হবে? কোনো বড় বিপদ আসার আশঙ্কা দেখা দিচ্ছে কলকাতা শহরে। পর্ব 151, খেলোয়াড় নীল। বিপুল মাথায় হাত দিয়ে বসে পড়ল। এখন তো এই মেয়েগুলোকে বললেও অন্য কোথাও খেতে যাবে না। এদিকে বড় মুখ করে সবাইকে বলেছে যে ডিনারে নিয়ে যাবে, এখন এই পরিস্থিতি দেখা দিল। এদিকে সামান্য মেম্বারশিপের জন্য এখানে খরচ করতে হয় 2 লাখ টাকা। এই বিপুল পরিমাণ অর্থ খরচ কোনো বড় বিপদ আসার আশঙ্কা দেখা দিচ্ছে কলকাতা শহরে। পর্ব 151, খেলোয়াড় নীল। বিপুল মাথায় হাত দিয়ে বসে পড়ল। এখন তো এই মেয়েগুলোকে বললেও অন্য কোথাও খেতে যাবে না। এদিকে বড় মুখ করে সবাইকে বলেছে যে ডিনারে নিয়ে যাবে, এখন এই পরিস্থিতি দেখা দিল। এদিকে সামান্য মেম্বারশিপের জন্য এখানে খরচ করতে হয় 2 লাখ টাকা। এই বিপুল পরিমাণ অর্থ খরচ করা ঠিক হবে কিনা সেটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেল বিপুল। লোক দেখানোর জন্য এতগুলো টাকা খরচ না করে ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখলে অনেক কাজে লাগতে পারে। এই কথা ভেবে সে থমকে দাঁড়িয়ে পড়ল। এমন সময় নবনীতা সেখানে এসে বলল, লেট মি হেল্প, আমি কুশলকে ফোন করছি। নবনীতা দিল্লির সব থেকে ধনী পরিবারের মেয়ে। স্টার হোটেলে সব থেকে বড় রুমটা নেওয়া ওর জন্য খুব সহজ ব্যাপার, তাই তাকে সাহায্য করতে দেখে কেউ আর বারণ করল না। কিন্তু বিপুল খুব ইতস্তত বোধ করতে লাগলো। তার নিজের পার্টিতে নবনীতা রুম বুক করবে, এটা ভালো দেখায় না। খানিকক্ষণ চিন্তা করে বিপুল বলল, নবনীতা, আই এম রিয়েলি ভেরি সরি, আমি জানতাম না যে এই হোটেলে এরকম কোনো রুলস আছে, না হলে কোনোদিন এই হোটেল চুজ করতাম না। তোমার কষ্ট হোক সেটা আমি চাইনি। হোটেলের একজন রিসেপশনিস্ট নবনীতাকে হাঁ করে দেখছিল। নবনীতা যেমন সুন্দরী আর গ্ল্যামারাস, তাতে রিসেপশনিস্টের অবাক না হয়ে উপায় ছিল না, কিন্তু এইভাবে হ্যাংলার মতো তাকিয়ে থাকাটাও খুব একটা ভালো দেখাচ্ছিল না। রিসেপশনিস্ট নবনীতাকে বলল, আপনি আমাদের হোটেলের মালিককে চেনেন? তাহলে আপনি একটা কল করে নিন। নবনীতা রিসেপশনিস্টের কথায় কান দিল না, বরং এতক্ষণ ধরে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা রিসেপশনিস্টের দিকে পেছন ঘুরে কুশলকে ফোন করল। ফোনের রিং হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কলটা কেটে দিল কুশল। এটা দেখে ওখানে উপস্থিত সকলেই অবাক হয়ে গেল। কুশল কলকাতা শহরের অত্যন্ত নামকরা একজন ব্যক্তিত্ব, কিন্তু যত নামকরা ব্যক্তিত্বই হোক না কেন, সরকার পরিবারের মেয়ের ফোনটা কেটে দিল, এটা কিভাবে সম্ভব? আই এম সরি ম্যাম, আপনি আমাদের বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন। আমি মানছি যে আপনি হয়তো বসকে চেনেন, কিন্তু ওনার পারমিশন ছাড়া আমাদের পক্ষে ওই বড় রুমটা দেওয়া সম্ভব নয়। কিছুক্ষণ চুপ করে থেকে ওই মহিলা স্টাফ আবার বলল, আমাদের হোটেলের 3rd ফ্লোরে অনেকগুলো অর্ডিনারি রুম ফাঁকা আছে, আপনারা চাইলে আমি ওগুলো খুলে দিতে পারি। আলাদা আলাদা রুমে পার্টি করে লাভটা কি হবে? ছাড়ুন, বাদ দিন, গম্ভীর গলায় বলে উঠল বিপুল। নবনীতার পক্ষে এর থেকে বেশি সাহায্য করা সম্ভব ছিল না, তাই চুপচাপ নিজের ফোনটা পকেটে রেখে সাইডে চলে গেল। এই বিষয়ে আর কোনো কথাই বলল না সে। নবনীতাকে হেরে যাওয়া যোদ্ধার মতো ফিরে আসতে দেখে সবাই হতাশ হয়ে গেল।
এরপর তো এখানে দাঁড়িয়ে থাকার আর কোনো মানে হয় না। নবনীতা না পারলে আর কেই বা পারবে? নবনীতা ছাড়া এখানে আর কারো পক্ষেই ওই রুমটা জোগাড় করা সম্ভব ছিল না। এখন কি করা উচিত তা কেউই বুঝে উঠতে পারছিল না। আর যে পার্টি দেওয়ার জন্য নিয়ে এসেছিল সেই বিপুল ভীষণই কনফিউজড হয়ে দাঁড়িয়ে রইল। আসলে বিপুলের খুব টেনশন হচ্ছিল, এখন ও কি করবে। যাই হয়ে যাক, এই পার্টির ব্যবস্থা তো ওকে করতেই হবে, কারণ আগামীকাল ইলেকশন রয়েছে। ওর কাছে এই একটাই সুযোগ ছিল। ঠিক সেই সময় নীল ফ্রন্ট ডেস্কের দিকে এগিয়ে গেল। নিজের পকেট থেকে একটি কার্ড বের করে স্টাফ মেম্বারের দিকে বাড়িয়ে দিল। তারপর বলল, এই কার্ডটা একবার দেখুন তো, এই কার্ড থাকলে কি আমরা বড় রুমটা পেতে পারবো? নীল, বড় রুমটার জন্য ভিআইপি মেম্বারশিপ কার্ডের প্রয়োজন হয়। তুমি মেট্রোর কার্ড বের করে কি প্রমাণ করতে চাইছো? এখানে কারো কার্ডই চলবে না। নবনীতাই কোনো ব্যবস্থা করতে পারলো না, তাহলে তুমি কোথাকার কে? আমাদের আর লজ্জায় ফেলো না, চুপচাপ সাইড হয়ে দাঁড়িয়ে যাও। নীলকে ধমক দিয়ে বলল বিপুল। আচ্ছা, তাহলে তুমি কি চাইছো? সকলের মতো আমিও সাইডে দাঁড়িয়ে থাকি? কিন্তু আর কতক্ষণ? আর কতক্ষণ আমাদের এভাবে অপেক্ষা করতে হবে? সোজাসুজি প্রশ্ন করল নীল। বিপুল নীলকে বলল, ব্যাস অনেক হয়েছে, তুমি সাইডে নয় হোটেলের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। যত সব আবর্জনার দল, আমার চোখ সামনে আসবে না, তোমাকে দেখেই আমার ইরিটেশন হচ্ছে। বিপুলের কথায় সম্মতি জানিয়ে সুমিত বলল, বিপুল একদম ঠিক কথা বলছে। তোর মতো ইউজলেস মানুষ কি বা করতে পারে? তুই শুধু সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকবি, খাবি দাবি আর চুপচাপ এখান থেকে চলে যাবি। এত কথা কিসের? আর তোর যদি এতই ক্ষমতা থাকতো তাহলে সেন পরিবারে ঘর জামাই হয়ে কেন বসে আছিস? নিজে তো জীবনে কিছু করতে পারলি না, আবার আমাদের বড় রুমের ব্যবস্থা করতে এসেছে। গৌরব বলল, আরে ভাই, বেকার বেকার কেন কিছু করতে যাস? চুপ করে দাঁড়াতে পারিস না? তোর কি একটুও লজ্জা নেই? লোকজন তো তোকে দেখে হাসে, তোর কি কিছুই যায় আসে না নাকি? সব কিছু সয়ে গেছে, যে যা খুশি বলুক তোর গায়ে লাগে না না? গৌরব এবং সুমিত দুজনেই মধ্যবিত্ত, তাই নীলকে নিজের সমগোত্রীয় ভেবে তুই করেই বলতে লাগলো। বেশিরভাগ লোকই কলকাতা শহরের বাসিন্দা, অনেকেই এই হোটেলে আগেও এসেছে, কিন্তু কখনোই এত বড় গ্রুপের সঙ্গে আসেনি। ফলে এসব নিয়মের ব্যাপারে কেউ কিছুই জানতো না। হোটেলের স্টাফের কথা শুনে সবাই বুঝে গিয়েছিল যে ভিআইপি মেম্বারশিপ কার্ড বানানো কতটা মুশকিল। ভিআইপি কার্ডের কথা দূরে থাকুক, অর্ডিনারি কার্ড বানাতেই 2 লাখ টাকা লাগবে বলছে। তাহলে ভিআইপি কার্ড বানাতে কত টাকার দরকার পড়তে পারে? আর এখানে শুধু টাকার ব্যাপার নয়, স্টেটাসও ম্যাটার করে। নীলের আবার স্টেটাস? এসব কথাই সবাই ভাবতে লাগলো। ঠিক আছে, তোমাদের আমার উপর ভরসা নেই তাই তো? তাহলে আমি আর চেষ্টা করছি না, এই কার্ডও তাহলে তোমাদের কোনো কাজে লাগবে না। এ কথা বলে মানিব্যাগের ভিতরে কার্ডটা ঢোকাতে লাগলো নীল। কিন্তু হঠাৎই বিপুলের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। নীলকে অপমান করার এরকম একটা সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইছিল না বিপুল। সঙ্গে সঙ্গে বিপুল নীলকে বলল, না দাও, কার্ডটা বের করেই ফেলেছো যখন, তখন এত তাড়া কিসের? এখনই কার্ডটা ভিতরে ঢুকিয়ে দিও না। নীল এভাবে সকলের সামনে অপমানিত হলে একে ভালো বিষয় আর কিই বা হতে পারে। তাই বিপুল বলল, একটা কাজ করো, কার্ডটা স্টাফ মেম্বারকে দিয়ে দাও, ও দেখে বলুক এই কার্ডটা আমাদের কোনো কাজে লাগবে কিনা। বিপুলের মুখ থেকে এ কথা শুনে সকলেই হাসতে শুরু করলো। সবাই বুঝতে পারলো যে বিপুল ঠিক কি করতে চাইছে, তাই সবাই আসল নাটকের জন্য ওয়েট করতে থাকলো। হোটেলের স্টাফ যখন ওই কার্ডটাকে দেখে নকল বলবে, তখন সকলে মিলে নীল চেপে ধরে অপমান করবে। নিজের কার্ডটা স্টাফ মেম্বারের দিকে বাড়িয়ে দিতেই ফ্রন্ট ডেস্কে উপস্থিত সকলে অবাক হয়ে গেল। ওরা সবাই ভয়ে ঢোক গিলতে লাগলো। কাঁপা হাতে নীলের থেকে কার্ডটা নিল সেই ফিমেল স্টাফ মেম্বার। কার্ডটা দেখেই ও চিনতে পেরে গিয়েছিল। স্টাফ মেম্বাররা হোটেল থেকে ইস্যু করা সব কার্ড চিনবে, এটাই স্বাভাবিক। কিন্তু সুপ্রিম কার্ডের ব্যাপারে ওরা বেশি কিছু জানতো না, কারণ কুশল এই কার্ড কলকাতার মাত্র 5 জনকে ইস্যু করেছিল, যার মধ্যে একজন হলো নীল। এই কার্ডের নম্বর হোটেলের কম্পিউটারে ফেললেই সমস্ত ডিটেলস এসে যাবে। সুপ্রিম কার্ড হোল্ডারকে সামনে থেকে দেখে স্টাফ মেম্বাররা সকলেই ভয় পেয়ে গেল। ওই মহিলা স্টাফ মেম্বার জিজ্ঞাসা করলো, স্যার, এই কার্ডটা কি সত্যি আপনার? নীল গম্ভীর হয়ে বলল, কেন, কি প্রবলেম? এটা তো আমারই কার্ড। মহিলাটির কথা শুনে নীল একবার ভাবলো, কার্ডটা তো কুশলই আমাকে দিয়েছে, ভুল করে আবার অন্য কোনো কার্ড ধরিয়ে দেয়নি তো। মহিলা স্টাফ খানিকটা নিচু হয়ে বলল, আই এম সরি স্যার, আমি জানতাম না যে আপনি আমাদের হোটেলের সুপ্রিম কার্ড হোল্ডার। আমি আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে থাকলে প্লিজ কিছু মনে করবেন না। এসব শুনে ওখানে উপস্থিত সকলে অবাক হয়ে গেল। নীলের ওই কার্ডটা হোটেলের সুপ্রিম কার্ড কিভাবে হতে পারে? সকলে এসব ভাবতে ভাবতে নীলের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। বিপুল বলল, আমার মনে হয় সেন পরিবারের কারো কাছ থেকে এই কার্ডটা চুরি করেছে নীল।
একজন ভিড়ের মধ্যে থেকে বলল, ওই মহিলা কি বলল সেটা তুমি শুনলে না? নীলের কাছে সুপ্রিম কার্ড আছে। হ্যাঁ, মানছি সেন পরিবার শহরের ধনী পরিবারগুলোর মধ্যে একটা, কিন্তু এতটাও নয় যে এই হোটেলে সুপ্রিম কার্ড অ্যাফোর্ড করতে পারবে। নীল, এই কার্ডটা... সুমিত কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ওর কথা শেষ হওয়ার আগেই নীল হোটেলের স্টাফ মেম্বারদের বলল, এবার আপনারা কি ওই রুমটা খুলে দিতে পারবেন? অবশ্যই, আমাকে 1 মিনিট দিন। একথা বলে সঙ্গে সঙ্গে ওই মহিলা নিজের কলিগকে রুমটা খুলে দিতে বলল। নীল খুবই সাধারণ জামাকাপড় পরেছিল, তাই হোটেলের স্টাফরা বুঝতে পারেনি যে ওর কাছে সুপ্রিম কার্ড থাকতে পারে। অপরদিকে বিপুল সহ বাকি লোকজনের জামাকাপড় খুবই ঝাঁচকচকে, ওদের দেখেই শহরের সব থেকে ধনী বলে মনে হচ্ছিল। কিন্তু জামা কাপড় দিয়ে যে কিছুই হয় না সে কথা আবারও প্রমাণ করল নীল। প্রথম থেকে যে মহিলা ওদের অ্যাটেন্ড করছিল সে খুব ভয় পেয়ে গেল। নীলের মতো সুপ্রিম কার্ড হোল্ডারকে ওর চিনে রাখা উচিত ছিল। নীলকে ইমপ্রেস করার জন্য ভালো পরিষেবা দেওয়ার তোড়জোড় শুরু করলো সে। ওই রুমটা নীলের নামে বুকিং হয়ে গেল। তারপরই সকলে মিলে ধীরে ধীরে ফার্স্ট ফ্লোরে পৌঁছে গেল। স্যার, এই নিন আপনার কার্ড। আশা করছি এখানকার খাবার আপনাদের ভালো লাগবে। প্লিজ এনজয় ইউর ডিনার। নীলের সঙ্গে মাথা নিচু করে কথা বলছিল ওই মহিলা স্টাফ। তারপর নীলকে কার্ডটা ফেরত দিয়ে সে রুমের বাইরে বেরিয়ে গেল। রুম থেকে ওই স্টাফ বেরিয়ে যাওয়ার পরই নীলকে অপমান করা শুরু করলো বিপুল। সে বলল, তোমার কপাল এত ভালো কিভাবে হয়ে গেল? এই কার্ড তুমি কোথা থেকে পেলে? কোথাও থেকে কুড়িয়ে পেয়েছো নাকি? বিপুলের কথায় সকলেই একমত। বাকিরাও নীলের দিকে তাকিয়ে বিভিন্ন কমেন্ট করতে লাগলো। নীলের মতো ইউজলেস মানুষের কাছে সুপ্রিম কার্ড কিভাবে এলো? নিশ্চয়ই কোথাও থেকে চুরি করেছে বা কুড়িয়ে পেয়েছে। নীলের নামে এরকম কার্ড ইস্যু হতে পারে না। ওর এই কার্ড পাওয়ার কোনো যোগ্যতাই নেই। সকলেই এই সব ভাবতে লাগলো। নীল বিরক্ত হয়ে বিপুলের দিকে ঘুরে বলল, আচ্ছা, তা তোমরা এরকম কার্ড কুড়িয়ে পাও না কেন? নীল মনে মনে ভাবলো যে এই লোকগুলো তার বন্ধুত্ব ডিজার্ভ করে না। থ্যাংক ইউ বলা দূরের কথা, নীলের প্রতি কোনো কৃতজ্ঞতাও ছিল না ওদের। পাল্টা অপমান করেই যাচ্ছিল। এদের সঙ্গে মুখ লাগিয়ে কোনো লাভ নেই। এরা তো আমার লেভেলেরও নয়। এদের হয়ে যতই করো কোনো দাম পাওয়া যাবে না। চুলোয় যাক, পার্টি শেষ হলে চুপচাপ এখান থেকে বেরিয়ে যাব, ব্যাস। মনে মনে এসব কথা ভেবে নিজেকে শান্ত করল নীল। নীলের কথায় কোনো পাত্তা দিল না বিপুল। দরজার কাছে গিয়ে দুজন ওয়েটারকে ডেকে মেনু আনতে পাঠালো। মুহূর্তের মধ্যে ওদের সামনে অনেকগুলো মেনু কার্ড চলে এলো। এই ডিনার পার্টিতে উপস্থিত ছিল প্রতিভাও, তাই সবাই ওকেই জিজ্ঞেস করলো, ম্যাডাম, আপনি আমাদের টিচার, আপনি অর্ডার করুন। সম্মান দিয়ে প্রতিভাকে বলল বিপুল। এটা স্কুল নয়, তোমাদের এত কিছু ভাবতে হবে না। এখানে সবাই মজা করতে এসেছে। তোমরা সবাই কে কোনটা খাবে অর্ডার করে দাও। পাশের একজনের দিকে মেনু কার্ডটা বাড়িয়ে বলল প্রতিভা। ডিনার টেবিলে একদিকে ছিল নবনীতা সরকার, যার মেনু কার্ড দেখে খাবার অর্ডার করার কোনো ইচ্ছাই ছিল না। অপর দিকে বসেছিল নীল। অনেকক্ষণ পরও ওর কাছে মেনু কার্ড এসে পৌঁছালো না। গ্রুপ একটাই, কিন্তু দুজনের জন্য দুরকম ব্যবহার। মেনু কার্ড দেখে হঠাৎ একজন চিৎকার করে উঠল, আরে বাহ, এখানে তো লাফি 1960 আছে। এই ধরনের ওয়াইন আমরা আর কোথাও পাবো না। এই ওয়াইন নিয়ে কি কাণ্ড ঘটতে চলেছে এখানে? নীলকে কি এভাবেই অপমান করা হবে? কখন এই অপমানের যোগ্য জবাব দেবে নীল? পর্ব 152। ওষুধ আসল না নকল? নীল জল খেতে খেতে সবাইকে নীরবে লক্ষ্য করছিল। লাফি 1960 নাম শুনেই ও বিষম খেয়ে গেল। ওর মুখ থেকে জল বেরিয়ে মেঝেতে পড়ল। কয়েক মাস আগে একটা পার্টিতে নবীন এক্সাইটেড হয়ে লাফি 1960 মতোই কোনো দামি ব্র্যান্ডেড ওয়াইন অর্ডার করেছিল। তারপর এত বেশি বিল হয়ে গেছিল যে বিল শোধ করতে হিমশিম খেতে হয়েছিল। সেন পরিবারের সকল সদস্যকে বিল শোধ করার জন্য কন্ট্রিবিউট করতে হয়েছিল। লাফি 1960 বিশ্বের সব থেকে টপ 3টি ওয়াইনের মধ্যে একটা। এই কারণে এর দামও অনেক বেশি, আর এর টেস্ট এবং টেক্সচার অন্য কোনো ওয়াইনের সঙ্গে তুলনাই করা যায় না। বিশ্বের ধনী ব্যক্তিদের পছন্দের তালিকায় এই ওয়াইন প্রথম সারিতে আছে। বিপুল এসব ব্যাপারে কিছুই জানতো না। সে বলল, আজকে আমি সকলকে ট্রিট দিচ্ছি, যার যেটা ইচ্ছা অর্ডার করো, কিছু ভাবতে হবে না। বিপুলের কথা শুনে এক মুহূর্তের জন্য নবনীতাও চমকে গেল। ভ্রু কুঁচকে বিপুলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপরই ড্রিঙ্কস আর খাবার দুটোই টেবিলে সার্ভ করে দেওয়া হলো। সবাই একসঙ্গে চিয়ার্স করে ড্রিঙ্ক করা শুরু করলো। তারই সাথে গল্প, আড্ডা, মজা সবকিছুই জোর কদমে চলছিল। অল্প অল্প নেশা করে সবাই পার্টি এনজয় করছিল। নীল তেমন কিছুই বলছিল না।
সে শুধু সকলকে লক্ষ্য করছিল। খাওয়া দাওয়া শেষ হলে বিপুল বিল চেয়ে পাঠালো। কনফিডেন্টলি বিলের দিকে তাকালো সে, কিন্তু বিল দেখে ওর চোখ কপালে উঠে গেল। লাফি 1960-র 15টা বোতলের দামই 3 লাখ টাকা। বিপুল ধপাস করে মাটিতে বসে পড়ল। হঠাৎ করে সুমিত নিজের চেয়ার থেকে উঠে চিৎকার করে বলতে লাগলো, অ্যাটেনশন, অ্যাটেনশন! বিপুল এত সুন্দর একটা পার্টি অর্গানাইজ করেছে, তার জন্য বিপুলকে অনেক অনেক ধন্যবাদ। ও খুবই দায়িত্বশীল মানুষ। ওর থেকে ভালো লিডার আমরা আর পাবো না। আমি চাই যে আপনারা আজকেই ওকে ক্লাস মনিটর বানিয়ে দিন, যাতে আগামীকাল ইলেকশন প্রসেসে আমাদের সময় নষ্ট না হয়। সুমিতের কথা শুনে সকলেই মাথা নাড়ালো। এখানে উপস্থিত মানুষগুলো কেউই বোকা নয়। তারা সকলে বুঝতে পেরেছিল যে এই পার্টি কেন রাখা হয়েছিল। সকলের রিয়াকশন দেখে বিপুলের মুখে হাসি ফুটে গেল। যত টাকাই লাগুক, আজ ওর উদ্দেশ্য সফল হয়েছে, যাকে বলে পয়সা উসুল হয়ে গেছে। বিপুলের ব্যাপারে ভালো ভালো কথা বলছিল সুমিত। এসব শুনে বিপুলের বুক গর্বে ফুলে উঠল। হঠাৎ করে নিজের হাত নাড়িয়ে সকলকে শান্ত হওয়ার ইশারা করল সে। তার হাবভাব দেখে মনে হচ্ছিল সে যেন কোনো বড়সড় রাজনৈতিক নেতা। বিপুল বলল, সুমিত থাক না, ক্লাস মনিটরের ইলেকশন কাল হবে, আর এই ইলেকশন প্রতিভা ম্যাডাম পরিচালনা করবেন। এই পার্টিটা ছিল আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করার জন্য। বন্ধুরা ঘুরতে এসে তার মাঝে আবার কাজের কথা কেন? গৌরব নিজের জায়গা থেকে উঠে বলল, ভাই বিপুল, তুমি খুবই উদার। এখানে তোমার মতো বড় মনের মানুষ আর কেউ নেই। তুমিই একমাত্র যোগ্য ক্লাস মনিটর হতে পারবে, আর সেটা প্রমাণ হয়ে গেছে। বাকি সবাই ওদের তিনজনের বক্তব্য শুনছিল। আসলে বিপুলের বিরুদ্ধে কথা বলার সাহস কারো ছিল না। যে এই পার্টিটা অর্গানাইজ করেছে তার পয়সায় ড্রিঙ্কস খাবার খেয়ে আবার তার বিরুদ্ধে কথা বলার শোভা পায় না। তাই সকলেই চুপচাপ বসে বিপুলের গুণগান শুনছিল। এই সুযোগে বিপুলও নিজের নেতাগিরি দেখাতে শুরু করলো। এখানে তো দেখছি কারো কোনো অবজেকশন নেই, কিন্তু আপনাদের সকলকে একটাই কথা বলতে চাই, আমি যদি কোনো ভুল করে ফেলি তাহলে আমি সেই ভুল শোধরানোর চেষ্টা করব। আমি আপনাদের জন্য পারফেক্ট লিডার হতে চাই। আপনারা প্লিজ আমার উপর ভরসা রাখবেন। এ কথা বলে মুখে একগাল হাসি নিয়ে নিজের ওয়াইনের গ্লাসটা তুলে সকলের সঙ্গে টোস্ট করল বিপুল। প্রতিভা নিজের নাকটা গলাতে চায়নি। স্টুডেন্টরা সবাই আনন্দ করছিল দেখে ওর খুব ভালো লাগছিল, তাই ওদের কথার মাঝে কেউ কথা বলছিল না। সেও অল্প ড্রিঙ্ক করেছিল। এদিকে লাফি 1960-র 2টো পেগ পেটে পড়তেই প্রতিভার নেশা হয়ে গিয়েছিল। রোজ দিন সে নেশা করে না, তাই অল্প খেয়েও মাথা টলছিল তার। নবনীতা খুব শান্ত হয়ে এক কোণে বসে ওয়াইন আর খাবার এনজয় করছিল। জানলা দিয়ে চাঁদের আলো এসে ওর গায়ে পড়ছিল। চাঁদের আলোয় ওর সুন্দর শরীর আরো উজ্জ্বল হয়ে উঠেছিল। সকলেই ওকে দেখে অভিভূত হয়ে গেল, কিন্তু কেউই ওর সঙ্গে কথা বলার সাহস করল না। এরকম সুন্দরীকে চোখের দেখা দেখেই শান্তি পাচ্ছিল অনেকে। তাও দু একজন ওর সঙ্গে কথা বলতে এসেছিল, কিন্তু সামনে এসে ঘাবড়ে গিয়ে আর কিছুই বলতে পারেনি। সকলেই গল্প করতে করতে ওয়াইন আর খাবার খাচ্ছিল। সেই সময় সুমিতকে নিচে গিয়ে গাড়ি থেকে একটা রেড কালারের গিফট বক্স নিয়ে আসতে বলল বিপুল। সে দ্রুত গিয়ে সেই বাক্সটা নিয়ে এলো। বিপুল সেটা হাসি মুখে প্রতিভার দিকে এগিয়ে দিয়ে বলল, ম্যাডাম, এটা আমার তরফ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার। প্লিজ অ্যাকসেপ্ট ইট। আগামী 4 বছর আপনি আমাদের পড়াবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল। বিপুলের থেকে কিছুটা দূরে তিনজনে গোল করে আলোচনা করছিল। তাদের মধ্যে একজন বলল, আমার তো মনে হয় এই গোটা বিষয়টা আগে থেকে প্ল্যান করে রেখেছিল বিপুল। তার উত্তরে পাশে বসে থাকা ব্যক্তি বলে উঠল, আগে বুঝতে পারলে এখানে কখনো আসতাম না। একবার ভাবো শুধু, একটা ডিনার পার্টি, আর তার বিনিময়ে 4 বছরের জন্য মনিটর। এখন তো কেউ আর ওর এগেনস্টে একটা কথাও বলতে পারবে না। অন্য আরেকজন বলল, কিন্তু কত টাকা ইনভেস্ট করলো সেটা তো দেখো। লাফি 1960-র 15টা বোতলের দাম কত হতে পারে আইডিয়া আছে? নিজের খুশি আর ধরে রাখতে পারছিল না সে। তার প্ল্যান অনুযায়ী সব হচ্ছিল। ক্যাম্পিং ইভেন্টের প্রথম দিন থেকেই সে নিজেকে ক্লাসের মনিটর হিসেবে কল্পনা করে নিয়েছিল। প্রতিভার জন্য গিফটের ব্যবস্থাও বিপুল আগেই করে রেখেছিল। প্রতিভা এক মুহূর্তের জন্য বক্সটার দিকে তাকালো, কিন্তু ওর মুখের এক্সপ্রেশন চেঞ্জ হলো না। গম্ভীর মুখে এসে বলল, বিপুল, কিছু মনে করো না, কিন্তু আমি তোমার দেওয়া এই গিফট অ্যাকসেপ্ট করতে পারবো না। ক্যাম্পিং ইভেন্টের একটা রুল আছে, কোনো টিচার নিজের স্টুডেন্টের থেকে কোনো গিফট নিতে পারে না। আজকের পার্টিতে তুমি একটু বাড়াবাড়ি করে ফেলেছো, তাই এই গিফটটা তুমিই রাখো। বিপুল বলল, প্রতিভা ম্যাডাম, আপনি এত ভাববেন না প্লিজ। এটা এমন কিছু বড় গিফট নয়। আপনি বিশ্বাস করছেন না, তাই তো? ঠিক আছে, আপনি একবার বাক্সটা খুলে চেক করে নিন। খুবই সামান্য একটা গিফট, সেটা দেখেই না হয় ডিসাইড করবেন নেবেন কি নেবেন না। বিপুল প্লিজ,
ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এটা সামান্য জিনিস হলেও আমি নিতে পারবো না। প্রতিভা কথা শেষ করার আগে বক্সটা খুলে ফেলল বিপুল। বক্সের ভিতর থেকে একটা চকোলেট আর একটা সাদা রঙের পিল বের হলো। পিলটা দেখে সকলের চোখ কপালে উঠে গেল। কিছুদিন আগে এরকমই একটা পিল নিলামে বিক্রি করেছিল পাল পরিবার। মোটামুটি সকলে এই ব্যাপারে জানতো। কোটি টাকার একটা পিল, প্রতিভার জন্য বিপুল এত টাকা খরচ করলো। এইসব ভেবে সবাই হতবাক হয়ে গেল। প্রতিভাও অবাক হলো। প্রতিভা ভাবতেই পারেনি যে এই বক্সে পিল থাকতে পারে। ও ভেবেছিল হয়তো বিপুল কোনো দামি জুয়েলারি নিয়ে এসেছে, কিন্তু এটা তো কোনো জুয়েলারির থেকেও 1000 গুণ বেশি দামি। কিন্তু পিলটা আসল কিনা সেটা নিয়ে প্রতিভা দুশ্চিন্তা করতে লাগলো। আসলে প্রতিভা রেগুলার পিল খায়, সে কারণেই ওর এত বেশি শক্তি আর মেন্টাল এবিলিটি এতটা স্ট্রং। এখনো খুব গুরুত্বপূর্ণ একটা লেভেলে আছে। এই লেভেলে যে কোনো পিলই ওর জন্য আশীর্বাদ রূপে কাজ করবে। দুনিয়ার সঙ্গে মোকাবিলা করার শক্তি চাই প্রতিভার। তাই বিভিন্ন পিলের সাহায্যে নিজেকে সর্বগুণ সম্পন্ন করতে চাইছিল সে। তারপর একজন চিৎকার করে বলে উঠল, বিপুল, এটা কিসের পিল? এর এফেক্টসই বা কি? বিপুল বলল, এটা হলো হেভেন পিল। প্রতিভা ম্যাডাম নিশ্চয়ই এই পিলটার ব্যাপারে জানবেন, তাই না ম্যাডাম? আসলে এটা সম্পূর্ণ হার্বাল একটা পিল। আমার বাবা সব থেকে প্রিয় বন্ধু ওনাকে দিয়েছেন, আর আমার বাবা আমাকে। আমার মনে হয় এই পিলটা একমাত্র ম্যাডামই ডিজার্ভ করেন, তাই ওনাকে গিফট করা। বিপুলের মুখে হেভেন পিলের কথা শুনে হলের মধ্যে উপস্থিত সকলেই অবাক হয়ে গেল। ওরা শুধু ওই পিলটার দিকেই তাকিয়ে রইল। আর ছোট ছোট গ্রুপ করে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। একজন বলল, আমি কি কিছু ভুল শুনলাম? বিপুল কি হেভেন পিলের কথা বলল? যে পিল খেলে কোনো ব্যক্তির শরীরের শক্তি 5 গুণ বেশি বেড়ে যায়। তার পাশে বসে থাকা লোকটার বেশ নেশা হয়েছিল। সে দুলে দুলে বলল, এই সব পিলের বিষয়ে জানতেই তো আমরা ক্যাম্পিং ইভেন্টে এসেছি। আর প্রতিভা ম্যাডামের থেকে ভালো আর কেই বা এই পিলের ব্যাপারে বলতে পারবে? ম্যাডামের শক্তি সম্পর্কে কোনো কথা হবে না। আজকে উনি যদি এই পিলটা খেয়ে নেন তাহলে জানি না কি হবে। ওনার শক্তি আর মেন্টাল এবিলিটির কোনো সীমা থাকবে না। উত্তরে একজন বলল, এরকম শক্তি আমার কবে হবে? আমি তো এখনো পর্যন্ত একটাও পিল খাইনি। অন্য আরেকজন বলে উঠল, আরে বিপুল তো ভালোই খেল দেখালো। ক্লাস মনিটরের পজিশনের জন্য এরকম একটা গিফট এনে প্রতিভা ম্যাডামকে গিফট করলো। এখন ম্যাডাম না পারছে গিলতে না ওগরাতে। প্রতিভা গভীর চিন্তায় ডুবে রইল। হেভেন পিলের ব্যাপারে ও আগে থেকে সব জানতো, কিন্তু এর আগে কখনো এই পিল সে সচক্ষে দেখেনি। এটা যদি সত্যি হেভেন পিল হয় তাহলে গিফটটা অ্যাকসেপ্ট করে নেওয়াই উচিত বলে মনে করল প্রতিভা। সব জেনে শুনেও যদি এই সুযোগ সে হাতছাড়া করে তাহলে ওকে লোকে মূর্খ বলবে। পিলটার জন্য ক্যাম্পিং ইভেন্টের রুলস ভাঙতেও দুবার ভাবল না প্রতিভা, কিন্তু পিলটা ফ্রিতে নিতে চাইছিল না সে। এর পরিবর্তে বিপুলকে একটা মেন্টাল স্ট্রেংথ বুস্ট পিল দেওয়ার সে পরিকল্পনা করল। তাহলেই তো আর কোনো কথা উঠবে না। মেন্টাল স্ট্রেংথ বুস্ট পিল খেয়ে বিপুলের কোনো ক্ষতি হবে না, উল্টে ভালোই হবে। আর প্রতিভার মনেও কোনো গিল্ট থাকবে না। বিপুল তো এমনিই ক্লাস মনিটর হচ্ছে, উপরি পাওনা মেন্টাল স্ট্রেংথ বুস্ট পিল। এই দুটোর বদলে হেভেন পিলটা তো নিতেই পারে প্রতিভা, এতে আর দোষ কি? এইসবই ভাবছিল প্রতিভা। প্রতিভা ম্যাডাম, প্লিজ গিফটটা অ্যাকসেপ্ট করুন, মুখে কটাক্ষের হাসি রেখে বলল বিপুল। প্রতিভার মাথায় কি চলছিল তা ওর মুখ দেখেই বিপুল বুঝতে পেরে গিয়েছিল। এত জোর করছো যখন, গিফটটা নিয়ে নিচ্ছি। নিজেকে শান্ত রেখে বিপুলের হাত থেকে বক্সটা নিয়ে নিল প্রতিভা। প্রতিভা ম্যাডাম, আপনি ওই পিলটা নিতে পারেন না, কেউ একজন চিৎকার করে উঠল। সবাই পেছন ঘুরে তাকাতেই দেখল নীল দাঁড়িয়ে রয়েছে। ওর নজর ওই পিলটার উপর স্থির হয়ে রয়েছে। এখন আবার কি চাই তোমার? শান্তিতে একটা জায়গায় বসতে পারো না? হঠাৎ করে প্রচণ্ড রেগে গেল বিপুল। অনেক কষ্ট করে গিফটটা অ্যাকসেপ্ট করার জন্য প্রতিভাকে রাজি করিয়েছিল সে। এতক্ষণ সব প্ল্যান অনুযায়ী চলছিল। হঠাৎ করে নীল এখানে উড়ে এসে জুড়ে বসলো কেন? এই ভেবে কটমটিয়ে নীলের দিকে তাকিয়ে রইল বিপুল। প্রতিভা ম্যাডাম, এটা হেভেন পিল নয়। আমি আপনাকে বলছি, আমার কথা শুনুন। এটা খেলে আপনার কোনো লাভ হবে না, উল্টে অনেক ক্ষতি হয়ে যাবে। সিরিয়াস হয়ে প্রতিভাকে বলল নীল। নীল, আজকে একটু বেশিই বকছো না তুমি? তোমার কাছে বউয়ের টাকায় কেনা গাড়ি আছে, এই হোটেল থেকে চুরি করা সুপ্রিম কার্ড আছে, তার মানে এই নয় যে আমি একটা অপদার্থ, আসল নকলের ফারাক বুঝি না। তুমি কি বলতে চাইছো? আমার বাবা আসল ওষুধ চিনতে পারেনি? আমার বাবাকে ওনার বন্ধু ঠকিয়েছে? আমরা মূর্খ? আমাদের পরিবারকে এইভাবে অপমান করলে তুমি? নীলের সব দাঁত ঘুষি মেরে ভেঙে দিতে ইচ্ছা করছিল বিপুলের, কিন্তু সেটা না করে
তিলকে তাল করে যা মুখে এলো তাই বলে গেল বিপুল। নীল কি সত্যি কথা বলছে? নীলের কথা কি প্রতিভা শুনবে, নাকি পিল খেয়ে প্রতিভার শরীর খারাপ করবে? নীল কি তাকে সুস্থ করে তুলবে? প্রতিভা কি নীলকেই ক্লাস মনিটর বানাবে?